বেইজিংয়ে তারেক রহমান ও লি কিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক, দুইটি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সই। চীনে প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা। We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh. প্রায় 2 বছর পর ফিরছে ভারতের ট্যুরিস্ট ভিসা। 28 জুন থেকে আবেদন প্রাথমিকভাবে মিলবে 20 দেশের 5টি কেন্দ্রে। অন্তর্বর্তী সরকারের সময় সেবা খাতে দুর্নীতি বেড়েছে 15%, ঘুষ 12,500 কোটি টাকা, টিআইবির জরিপ। করের আওতা বাড়ানো সাহসী সিদ্ধান্ত বলছেন অর্থনীতিবিদরা। ক্যাশলেস লেনদেনে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স, সঙ্গে আছি আমি নাফিসা হক। আপনারা এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্রেট হলে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অফ অনার দেয়া হয়। পরে বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে 2টি চুক্তি এবং 13টি সমঝোতা স্মারক সই হয়। এগুলোর মধ্যে রয়েছে উন্নত সহযোগিতা, মোংলা বন্দরের আধুনিকায়ন, পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদন, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ। আমরা সবাই জানি যে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে বর্তমান সময়ে বড় একটা ভূমিকা রাখছে এবং সেই ধারাবাহিকতা আজকের আলাপচারিতায় বুঝে এসেছেন চীন কিভাবে বাংলাদেশের রোড, ব্রিজ, টানেল, পোর্ট এই ধরনের খুব ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট প্রসেসে হেল্প করতে পারে। China welcomes Bangladesh's application for regional comprehensive economic partnership. RCEP, the Bangladesh 15-nation bloc that eliminates 90% of tariffs, creates unified supply chain across Asia Pacific. চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে বাংলাদেশে বিনিয়োগ করতে চীনা কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বেইজিংয়ের দিয়াওয়ুতাই হোটেলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের বৈঠকে তিনি এই আহ্বান জানিয়েছেন। বেইজিং সফরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতেই যোগ দেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে। সেখানে আমন্ত্রণ জানানো হয় চীনের কয়েকশো ব্যবসায়ীকে। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান। Bangladesh is open for business, ready for the future and keen to work with China, one of our long-standing and trusted friends. We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh. We can help Chinese companies serve global markets while benefiting from growing large domestic demand. বাংলাদেশ এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ের যৌথ রূপকার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গতিশীল ও সেবাকেন্দ্রিক বিনিয়োগ পরিবেশের মাধ্যমে চীনের ব্যবসায়ীদের প্রবৃদ্ধিকে সহায়তা করাবে বাংলাদেশ। Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our object is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. We want to be closer to you, speak to you more regularly, and help you move faster from interest to decision. We are also working hard to improve our broader investment ecosystem. এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোয়িং। বৈঠকে তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়। এর আগে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইসিং। বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে তিনি দুই দলের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণে সেদেশের সহযোগিতা প্রত্যাশা করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দীর্ঘ প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য পুনরায় ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে। আগামী 28 জুন থেকে শুরু হবে এই আবেদন প্রক্রিয়া।
বিকেলে রাজধানী যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে এই সুখবর জানান ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রাথমিকভাবে দেশের 5টি কেন্দ্র থেকে এই ভিসা মিলবে। দীর্ঘ 24 মাসের স্থবিরতা ভেঙে অবশেষে খুলছে প্রতিবেশী দেশটিতে ভ্রমণের দুয়ার। 2024 সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তন ও দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতির কারণে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রথমে মেডিকেল ভিসা চালু হয়, আর এবার এলো ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা। We are resuming our normal visa applications for tourist visa. নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাজধানীর যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাক পরিদর্শন করেন। পরে ব্রিফিংয়ে তিনি ঘোষণা দেন, অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী 28 জুন থেকে আবারও বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু করতে যাচ্ছে ভারত। ওই টুরিস্ট ভিসা ওপেন যা নর্মালসি আছে ওইটা করে দিলাম, আর ওইটা আরম্ভ হবে 28 জুন থেকে। ওই নর্মাল ভিসা অপারেশন যাকে বলে ফর টুরিস্ট ভিসা। হাইকমিশনার জানান, প্রাথমিক পর্যায়ে দেশের 5টি প্রধান কেন্দ্র ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী থেকে মিলবে এই পর্যটন ভিসা। পর্যায়ক্রমে অন্যান্য কেন্দ্রগুলোর কার্যক্রমও স্বাভাবিক হবে। সেই সাথে সম্প্রসারিত হবে মেডিকেল ভিসার পরিধিও। মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই 5 জায়গা আমি নামটা পড়ে দিলাম, 5 সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন দীনেশ ত্রিবেদী। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। 2023 সালের তুলনায় 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সেবা খাতের দুর্নীতি হয়েছে 15% বেশি। এমন তথ্য উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এক জরিপে। রাজধানীর ধানমন্ডিতে জরিপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সংস্থাটি জানায়, এই সময়ে ঘুষ নেওয়া হয়েছে 12,633 কোটি টাকা। সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটপাট ও দুঃশাসনের বিরুদ্ধে জেগে উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের বিদায় হয়। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কারের ব্রত নিয়ে গঠন করা এই সরকারের সময়ে সেবা খাতে গঠিত ভয়াবহ দুর্নীতির তথ্য দিল টিআইবি। যেসব খাতে কমেছে তার মধ্যে রয়েছে ভূমি, বিদ্যুৎ, পাসপোর্ট ইত্যাদি। আর যেসব খাতে বেড়েছে তার মধ্যে রয়েছে ব্যাংকিং, শিক্ষা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং বিআরটিএ। বিভিন্ন খাতে সেবা নিতে গিয়ে শহরের তুলনায় ঘুষের শিকার পরিবারের সংখ্যা গ্রামাঞ্চলে বেশি। স্বাস্থ্য সেবায় টিকিট সংগ্রহ ও কৃষি খাতে সার প্রাপ্তির মতো সেবায় ঘুষের বা নিয়ম বহির্ভূত অর্থের লেনদেনের হার দ্বিগুণ থেকে প্রায় 5 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি সেবাদাতাদের জন্য আচরণবিধি প্রণয়নের সুপারিশ করেছে টিআইবি। আমরা মনে করি যে এটি একটা ধারাবাহিকতা। এই যে দুর্নীতির বিচার হয় না, প্রতিরোধ হয় না, প্রতিকার হয় না, যারা দুর্নীতি করে তাদেরকে এমনকি পুরস্কৃত করা হয়, এটা উত্তরদাতারা বলেছেন। এটি হচ্ছে যে বিকাশমান যে চিত্র, সেটার অন্যতম কারণ। দলীয় অবস্থানের ঊর্ধ্বে উঠে দুদকের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন টিআইবি। অপশাসন সুশাসনের ঘাড়িত। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন গ্রামে শত শত একর জমি বালি দিয়ে ভরাট করে ফেলছে একটি সংঘবদ্ধ চক্র। মানুষের বসত বাড়ি থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা সবই দখল হয়ে যাচ্ছে। আর স্থানীয়দের অভিযোগ, পতিত সরকারের দোসর নুরুজ্জামান খানের নেতৃত্বে চলছে এই দখল বাণিজ্য। স্থানীয়দের প্রতিবাদ, মিছিল কিংবা মানববন্ধন কোনো কিছুই তাদের রক্ষা করতে পারেনি নুরুজ্জামানের থাবা থেকে। এ নিয়ে সংসদেও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। রাজধানী ঢাকার ঠিক পাশের এলাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জ। ঢাকার নগরায়ন যত বাড়ছে, এই এলাকার জমির দামও ঠিক তেমনি পাল্লা দিয়ে বাড়ছে। আর এ কারণেই এই এলাকার উপর নজর পড়েছে ভূমিদস্যুদের।
রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের শত শত একর কৃষিজমি, বসতভিটা আর জলাশয় অবৈধভাবে দখলে নিয়েছে ভূমিদস্যুরা। পাখির চোখে যতদূর চোখ যায় সব জায়গায় দখলের মহা উৎসব। বাদ যায়নি মসজিদ, মাদ্রাসার মতো স্থাপনাও। সবকিছু হারিয়ে এখন অসহায় জীবনযাপন করছেন শত শত পরিবার। বিভিন্ন সময় মানববন্ধন সহ নানা প্রতিবাদ করেও কোনো ফল পাননি তারা। সাধারণ জনগণকে আপনারা কি করতেছেন, উঁচু করে করতেছেন, আমরা পুরো এলাকাবাসী একটা ভুক্তভোগী হয়ে গেছি। কোন প্রকার জমি ক্রয় না করেই অবৈধভাবে বাড়ি ভরাট করা যাবে না। ভূমিদস্যুরা আজকে আমার সম্পত্তি, আমার বুকের খালি করে আমার সম্পত্তি থেকে আমাকে বেদখল করছে। ফসলি জমিগুলো ভরাট করে তারা আমাদের জমিগুলো তারা কৃষি জমি থেকে ব্যাহাত করতেছে। একটা পরিবারের কাছে আমরা এই পুরো এলাকায় 5-7 হাজার লোক বাস করি, সবাই আমরা জিম্মি হয়ে গেছি। কারা দখল করছে সব জমি? খোঁজ নিয়ে জানা যায় এই জমি দখলের মূল হোতা নুরুজ্জামান খান। তিনি কোনো সংসদ সদস্য, মন্ত্রী কিংবা জনপ্রতিনিধি নয়। স্থানীয়রা তাকে বলে মাফিয়া সাম্রাজ্যের গডফাদার। রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়া থেকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সিন্ডিকেট তৈরি করেছেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছত্রছায়া থেকে হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা। আওয়ামী লীগের পতনের পরও চলছে তারই মাফিয়া সাম্রাজ্য। যারা কায়েতপাড়ার মাফিয়া, তারা জনগণকে জিম্মি করে প্রতিবয় সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে কায়েতপাড়াতে জোরপূর্বক বালু ভরাট করছে। রূপগঞ্জের জমি দখল নিয়ে সোচ্চার স্থানীয় সংসদ সদস্য বুধবার জাতীয় সংসদে দাঁড়িয়ে চাইলেন প্রতিকার। রূপগঞ্জের মানুষ বাড়ি ঘরে থাকতে পারছে না, তারা কৃষি জমি ভরে ফেলছে, তাদের বাড়ি ঘরগুলি বালি দিয়ে ভরে ফেলছে। আমি আশা করব এদেরকে শাস্তির আওতায় যাতে আনা হয়। 2024-এর 5 আগস্টের পর নতুন বাংলাদেশে এমন ভূমিদস্যুতা চলতে পারে না বলছেন স্থানীয়রা। তারা চান তাদের বেহাত হওয়া জমি ফিরিয়ে দিয়ে যেন দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করের আওতা বাড়িয়ে সরকারের রাজস্ব সংগ্রহ বাড়ানোর উদ্যোগকে সাহসী সিদ্ধান্ত বলছেন অর্থনীতিবিদরা। তাদের মতে মুদির দোকান, বিউটি পার্লার সহ 16 খাতে কর আরোপ হলে ইতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। আর কর ব্যবস্থাপনাতেও আসবে ভারসাম্য। তবে কর আদায় প্রক্রিয়া সহজ এবং ভোগান্তি মুক্ত রাখার উপর গুরুত্ব দিচ্ছেন তারা। শাহ আলী জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর কাঁঠালবাগান এলাকার মুদি ব্যবসায়ী বিধানচন্দ্র চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করেন স্থানীয় মধ্য আর নিম্ন আয়ের মানুষের কাছে। আগামী বছর থেকে তার ব্যবসাকে করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। নতুন করে ঘোষণা সরকার দিয়েছে 26 এবং 27 সালের, যে ছোটখাটো মুদি দোকান, টং দোকান, পানের দোকান এদের আবার ভ্যাটের আওতার ভিতরে আনবে। শুধু মুদির দোকানই নয়, এখন থেকে টাইলস, স্যানিটারি পণ্য, হার্ডওয়্যারের দোকান, বিউটি পার্লার, কনফেকশনারি, রেস্তোরাঁ সহ প্রাতিষ্ঠানিক কর ব্যবস্থার বাইরে থাকা বা সীমিত কর কাঠামোর মধ্যে থাকা 16 ধরনের ব্যবসা খাতকে করের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। আর এ নিয়ে এ খাতের ব্যবসায়ীদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। একটা পণ্য যখন আমি কাস্টমার কাছে 70 টাকা বিক্রি করে ফেলছি, তারপর যখন তার কাছে বলবো যে স্যার এটা আরো ব্যাট যোগ হয়েছে, তখন তাই 1 লাখ টাকা বিল করলাম আর আপনার 15% ব্যাট। তারা আইসা কিন্তু সেই জিনিসটা বোঝেন না, কেন তারা আইসা বলে যে কম কত। আমার ব্যবসা ছোট, আমি কম ব্যাট দিচ্ছি, আরেকজনের ব্যবসা বড়, সে বেশি ব্যাট দিবে। এই টাকাটা যদি আমাদের জন্য সরকার উন্নয়নমূলক কাজ করে, আমরা সুবিধাগুলো বুক করতে পারবো। অর্থনীতিবিদরা মনে করছেন আওতা বাড়ানোয় ভারসাম্য আসবে কর ব্যবস্থাপনায়। তাদের মতে করের হার বাড়ানোর চেয়ে করদাতার সংখ্যা বাড়ানোই বেশি টেকসই পথ। আমাদের অর্থনীতির যে কাঠামো আছে সেখানে ইনফর্মাল সেক্টরটা অনেক বড়, আর এটার ইমপ্লিকেশন হচ্ছে যে আমরা এখান থেকে যে কর আদায় করার সম্ভাবনা সেটা থেকে আমরা বঞ্চিত হই। সুতরাং এটা একটা সাহসী সিদ্ধান্ত হিসেবেই আমাদেরকে স্বাগত জানাতে হবে। 4.5 লক্ষ টাকা হলে ট্যাক্সের আওতায় আসতেছে, তো তাদেরকে অ্যানুয়াল ইনকাম সেটা অ্যাক্সিড করতেছে না, আগে করেন নাই সেটা আলাদা কথা। দেশের কয়েক লক্ষ কোটি টাকার অনানুষ্ঠানিক খাতে কর সংগ্রহের পদ্ধতি কি হবে তা সরকারকে দ্রুতই পরিষ্কার করা উচিত মনে করেন এই অর্থনীতিবিদ। মুদির দোকান হোক আর যাই হোক, সবাই তো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে। আজকাল সবাই মোবাইল টেকনোলজির সঙ্গে সম্পৃক্ত। এটাকে খুব স্বচ্ছ হতে হবে, সহজ হতে হবে, আর কোনো হ্যারাসমেন্ট মুক্ত হতে হবে। তাহলে আমার মনে হয় যে জনগণ এর সুফল পাবে। গত অর্থ বছরে মূল্য সংযোজন কর বাবদ রাজস্ব সংগ্রহ ছিল 1,42,000 কোটি টাকার মতো। এবার তা আরও বাড়ানোর লক্ষ্য সরকারের।
শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। 1 জুলাইয়ের পর থেকে বাংলা কিউআর কোড ছাড়া কোনো ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে না। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক প্রাঙ্গণে বিশেষ বাংলা কিউআর মেলা উদ্বোধন শেষে এই কথা জানিয়েছেন ডেপুটি গভর্নর নুরুন নাহার। তিনি বলেন, জুলাই মাস থেকে ব্যবসায়ীদের বাংলা কিউআর বাধ্যতামূলক হচ্ছে, যার মাধ্যমে ক্যাশলেস সোসাইটির দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ, আর ঠেকানো যাবে প্রতারণা। একটি কিউআর কোড স্ক্যানেই বদলে যাচ্ছে লেনদেনের চিত্র। মানিব্যাগ থেকে টাকা গোনার ঝামেলা, ছেঁড়া নোট কিংবা খুচরা পয়সার টানাপোড়েন সবকিছুই এখন অতীত হতে চলেছে। এখন থেকে একজন বিক্রেতার দোকানে বিকাশ, নগদ, রকেট কিংবা ভিন্ন ভিন্ন ব্যাংকের জন্য আলাদা কিউআর কোড ঝুলিয়ে রাখতে হবে না। একটি বাংলা কিউআর কোড থাকলেই যে কোনো ব্যাংক বা এমএফএস অ্যাপ থেকে সরাসরি বিক্রেতার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে সেকেন্ডের মধ্যে। জাল টাকা বা খুচরো টাকা নোটের কোনো ঝামেলা থাকছে না। ক্রাউডেড স্পেসে আসলে অনেক ইউটিলাইজ করা যাবে। ওনারা সুবিধা পাচ্ছে, দীর্ঘ সময় হচ্ছে পজে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে না। প্রবলেম হচ্ছে ইউ মাস্ট হ্যাভ ইন্টারনেট কানেকশন। বাংলা কিউআর নিয়ে গ্রাহকদের সচেতন করতে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে এই মেলায় আয়োজন করেন কেন্দ্রীয় ব্যাংক। বাংলা কিউআর পুরোপুরি চালু হলে টাকা ছাপানো আর ব্যবস্থাপনায় বছরে অন্তত 20,000 কোটি টাকা সাশ্রয় হবে আশা বাংলাদেশ ব্যাংকের। ভবিষ্যতে আমরা ক্যাশলেস সোসাইটি করার একটা চিন্তা ভাবনা আছে। তো এটাই একমাত্র কিউআর কোড, অন্য কোনো অপারেটর বা অন্য কোনো কিউআর কোড এখানে আমাদের দেশে চলবে না। শুধু বড় শপিং মলে আর সুপার শপগুলোতেই নয়, বরং ফুটপাতের চায়ের দোকান থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে মুদির দোকানেও বাংলা কিউআর পৌঁছে দিতে কাজ করছেন কেন্দ্রীয় ব্যাংক। লেনদেন সহজ হবে, এতে করে লেনদেন সিকিউর হবে, নিশ্চিত হবে, লেনদেনের নিরাপত্তা বৃদ্ধি হবে। পাশাপাশি আমাদের জিডিপির আয়তন, জিডিপির আকারও বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালে ডিজিটাল লেনদেনের মোট প্রতারণার ঘটনা 81,423টি, যাতে প্রায় 100 কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। কেন্দ্রীয় ব্যাংকের দাবি, এমন প্রতারণা থামাতে বড় ভূমিকা রাখবেন এই বাংলা কিউআর। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। অনেকদিন থেকেই ভীষণ অসুস্থ দেশবরেণ্য লোকশিল্পী কাঙালিনী সুফিয়া। এমনকি শেষ জীবনে এসে টাকার অভাবে সুচিকিৎসা পাচ্ছেন না তিনি। যদিও এই খবর জানার সঙ্গে সঙ্গেই গুণী এই শিল্পীর চিকিৎসার সকল ব্যয়ভার বহনের ঘোষণা দেয় আনভির বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন, আর তাৎক্ষণিকভাবে দেয়া হয় 1 লাখ টাকা। দায়িত্বশীলরা জানান, কেবল কাঙালিনী সুফিয়ার জন্যই নয়, দেশ এবং মানবতার যে কোনো সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকবে আনভির বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন। ফরিদপুর থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ সুমন। তবু বুঝার মন পাইলাম না রে, বুড়ি হলাম তোর কারণে। এক সময়ের তুমুল জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী কাঙালিনী সুফিয়া। পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে, কিংবা কোন বা পথে নিতাইগঞ্জ যায়, এমন অসংখ্য গান গেয়ে সাধারণ মানুষের মন জয় করেছেন, সুনাম কুড়িয়েছেন দেশে বিদেশে। জীবনের পরন্ত বেলায় এ যেন নিয়তির নির্মম পরিহাস। দিন দিন বাড়ছে শারীরিক অসুস্থতা, সেই সঙ্গে হাত ভাঙার সীমাহীন যন্ত্রণা। এমন অবস্থায় রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের নিজ বাড়িতে কাটছে গুণী এই শিল্পীর সময়। উচ্চ রক্তচাপের সঙ্গে কিডনি, হৃদরোগ সহ শরীরে বাসা বেঁধেছে আরো কিছু জটিল রোগ। বুকে প্রচন্ড ব্যথা আছে, ফুলে গেছে মুখমণ্ডল। সব মিলিয়ে কথা বলতেই ভীষণ কষ্ট হয় তার। আমি সাহেবরে, এই কি আমার লাখ লাখ শুক্রিয়া, তাকে আমি দোয়া করি। সুখ কি জিনিস তো দেই নাই, কষ্ট জীবনেই কাটালাম। মা বাবার ঘরেও কষ্ট করছি, আবার স্বামীর ঘরে আইছিলাম, তাও কষ্ট করছি, আর এখনো কষ্ট করতেছি। কে জানতো শেষ বয়সে এমন করুণ পরিণতি হবে কাঙালিনী সুফিয়ার? কেবলই কি ভাগ্যের খেলা, নাকি আছে অযত্ন, অবহেলা? এসব প্রশ্নের উত্তর যাই হোক, বাস্তবতা হলো এখন নিজের চিকিৎসার টাকাও জোগাড় করতে পারছেন না তিনি। দুঃখের কথা কি কব, আমি ঢাকার থেকে আইসি পর থেকে ওই পাশের বাড়ি থেকে এক ভাত দেয়, সেই ভাত 2 বার করে খাই। এই দুঃখে থাকার জায়গা আছে? একটা নাম করা শিল্পী, বাংলাদেশের নাম করা শিল্পী, দেশ বিদেশ ভ্রমণ করে আইলো, কি করলো ভ্রমণ করিয়া? তারে দিয়ে তো মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যবসা করছে। সংকটময় এই সময়ে লোকসঙ্গীত শিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়িয়েছে আনভির বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন। মানবিকতা বিবেচনায় আনভির বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া হয় নগদ টাকা ও চিকিৎসার ব্যয়ভার বহনের ঘোষণা।
আজকে সকালে আমাদের ভাইস চেয়ারম্যান ম্যাডাম উনি যখন পত্রিকার মাধ্যমে নিউজটা উনি দেখলো, দেখার পরে উনি স্যারকে যে অবহিত করলো, স্যার সঙ্গে সঙ্গে আমাদেরকে বললো যে ওনার মতো একটা কিংবদন্তি যার চিকিৎসার পয়সার অভাবে চিকিৎসা হবে না, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তো উনি সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক আমাদেরকে উনি বললো ওনার সকল প্রকার চিকিৎসা দায়িত্ব আমি বহন করলাম। ওনাকে আজকে 1 লক্ষ টাকা দিয়ে গেলাম আমরা। জানান, সামাজিক ও মানবিক কাজের মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে থাকাই আনভির বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য। আমি ধরতে পারলে মন বেরি দিতাম পাখি। মাসুদ সুমন, নিউজ 24, রাজবাড়ী, ফরিদপুর। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। ধন্যবাদ।